পশ্চিমবঙ্গ মধ্যস্থ শিক্ষা পর্ষদের 2022 সালের মাধ্যমিক পরীক্ষায় যে সকল শিক্ষার্থীরা বসবে তাদের ভৌতবিজ্ঞান বিষয়ে সহযোগিতা করার জন্য আমি সরোজ স্যার আজকের ক্লাস নিচ্ছি। আমার নির্বাচিত অংশ তোমাদের ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ে উভয় তড়িৎ অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটি। তো কারেন্ট ইলেকট্রিসিটির আজকে প্রথম ক্লাস। তোমরা সবাই পরপর ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে, তাহলে উভয় তড়িৎ সম্পর্কিত ধারণা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো প্রথমে তড়িৎ বিজ্ঞান সম্পর্কে একটু ধারণা তোমরা ক্লাস 8-এ পেয়েছিলে, সেখানে স্পর্শহীন ক্রিয়াশীল বল এই চ্যাপ্টারে তোমরা পড়েছিলে, সেটাই আমি মনে করিয়ে দিয়ে শুরু করতে চাইছি। তোমরা পড়েছিলে যে চিরুনি যখন আমরা শীতকালে তেলহীন চুলে দেই তখন সেই চিরুনি ছোট ছোট কাগজের টুকরোর কাছে নিয়ে গেলে সেটাকে আকর্ষণ করে। তো এই আকর্ষণ কেন করে তার ব্যাখ্যা হিসাবে তোমরা সেখানে পড়েছিলে যে পরমাণুর একেবারে কেন্দ্রে থাকে হচ্ছে প্রোটন, আর সেই কেন্দ্রক বা নিউক্লিয়াসকে বেষ্টন করে থাকে ইলেকট্রন, এবং নিস্তরিত নিউট্রন কণা এই প্রোটনের সঙ্গেই থাকে। এই প্রোটন যতগুলি কেন্দ্রে থাকে ঠিক ততগুলি ইলেকট্রন মহলে বাইরে অবস্থান করে, এবং প্রত্যেকটি প্রোটনে যে পরিমাণ ধনাত্মক আধান থাকে ইলেকট্রনের ঠিক সেই পরিমাণ ঋণাত্মক অর্থাৎ বিপরীত প্রকৃতির আধান থাকে। ফলে একটা ইলেকট্রন একটা প্রোটনকে প্রশমিত করে, যার জন্য পরমাণু তথা যে পদার্থ উপাদান সেই পদার্থ কি হয়, নিস্তরিত। কিন্তু কোনো কারণে যদি এই ইলেকট্রন পরমাণু ছেড়ে বাইরে বেরিয়ে যায় তখন সামগ্রিকভাবে এই পদার্থটি তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। এখানেও যে কথাটি বলার সেটা হচ্ছে চিরুনি এবং চুল যখন ঘর্ষণ সম্পন্ন হয়েছে তখন একটি বস্তু থেকে আরেকটি বস্তুতে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে, ফলে একটি পজিটিভ তড়িৎগ্রস্ত হয়েছে আরেকটি নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়েছে, এবং সেই তড়িৎগ্রস্ত হওয়ার পর তার মধ্যে একটা বিশেষ শক্তি এসেছে, তাই ছোট ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করেছিল। তো এই সকল ধারণা যখন পরিষ্কার হয়নি, অর্থাৎ শুরুতে তখন পরীক্ষা নিরীক্ষার দ্বারা এত কিছু বলা সম্ভব হয়নি, সেই সময় এই ধনাত্মক এবং ঋণাত্মক তড়িতের ধারণাটা দিয়েছিলেন স্যার বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এই ধারণা দিয়েছিলেন। তাই তোমাদের কাছে কেউ যদি প্রশ্ন রাখে যে ধনাত্মক এবং ঋণাত্মক এই তড়িৎগ্রস্ত বস্তুর যে ধারণা কে দিয়েছিলেন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। তো এই যে ভৌত অবস্থার জন্য এক একটা প্রকৃতির তড়িৎ পেল, সেই ভৌত অবস্থাটাকেই আমরা এখানে তড়িৎ আধান হিসাবে বিবেচনা করব। তো এখন যেটা বলার, সেখানে ক্লাস 8-এ তোমরা আরও কি শিখেছিলে, আরও শিখেছিলে যদি সম প্রকৃতির তড়িৎগ্রস্ত দুটি বস্তু পাশাপাশি আনা হয় তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করে, আর বিষম প্রকৃতির তড়িৎগ্রস্ত বস্তু যদি পাশাপাশি আনা হয় তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করে। এই যে আকর্ষণ এবং বিকর্ষণ, সেই আকর্ষণ বা বিকর্ষণ বল সম্পর্কিত বিষয়ের উপর বিজ্ঞানী কুলম পরীক্ষা করেন, এবং পরীক্ষার ফলাফল হিসাবে তিনি একটি সূত্র দেন, সেটাই আমাদের কাছে কুলম্বের সূত্র নামে পরিচিত। তো সেই কুলম্বের সূত্রে কি বলা হয়েছে, ধরে যাক দুটি বিন্দুপাত আধান, একটা Q1 প্লাস আরেকটা Q2 প্লাস, তারা পরস্পর থেকে r দূরত্বে অবস্থান করছে এবং পরস্পরকে এক বলে বিকর্ষণ করছে। ঠিক তেমনি যদি তারা একটা পজিটিভ হয় আরেকটা যদি নেগেটিভ হয় আধান দুটি, তাহলে সেক্ষেত্রে তারা আর দূরত্বে থাকলে আকর্ষণ করবে, এবং সেই আকর্ষণ বলের মান যদি এক হয়, এই আকর্ষণ বলের সঙ্গে এই আধান এবং দূরত্বের কি সম্পর্ক সেটাই কুলম্ব পরীক্ষা নিরীক্ষা করে নির্বাচন করেছিলেন। তিনি প্রথমত যেটা ঠিক করেছিলেন
যে দূরত্ব যদি একই থাকে বা স্থির থাকে তাহলে এই আকর্ষণ বা বিকর্ষণ বল তার আধান দুটির গুণফলের সমানুপাতিক, আর আধান দুটির মান যদি স্থির থাকে তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল সেটি তাদের মধ্যকার দূরত্বের ব্যস্তানুপাতিক যখন কিউ টু কিউ স্থির। তো এই তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে, অর্থাৎ একই রাশির সঙ্গে দুটি ভিন্ন রাশির যে সম্পর্ক রয়েছে, এটা আমরা যৌগিক ভেদের নিয়ম অনুসারে লিখতে পারি যে Q1, Q2 এবং R সবাই যদি পরিবর্তিত হয় সেক্ষেত্রে A সমানুপাতিক কি হবে Q1 Q2 বাই হচ্ছে R স্কয়ার, বা সেখানে আমরা ভেদের অঙ্ক করতে গিয়ে দেখেছি যে সেখানে একটা ধ্রুবক এনে লেখা যায় K ইন্টু Q1 Q2 বাই R স্কয়ার। এখানে K হলো অশূন্য ভেদ ধ্রুবক। এই যে ধ্রুবক বলা রাখা দরকার যে এই ধ্রুবক K এর মানটা এই আধান দুটি যে মাধ্যমে অবস্থান করছে, অর্থাৎ আধানের পরিপার্শ্বিক যে মাধ্যম তার প্রকৃতির উপর নির্ভর করে। আর এই Q1 Q2 অর্থাৎ আধান এবং দূরত্ব এবং তাদের মধ্যকার আকর্ষণ বিকর্ষণ বলের মান যে পদ্ধতিতে পরিমাপ করা হবে তার উপর ভিত্তি করে K এর মানটা ভিন্ন ভিন্ন হয় বা K এর মান নির্ভর করে। যেমন ধরা যাক বায়ু মাধ্যমে, যখন বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম হবে তখন সিজিএস পদ্ধতিতে যদি আমরা K এর মানের কথা বলি তখন K ধরা হয় 1। আবার ওই বায়ু মাধ্যমেই যখন এসআই পদ্ধতিতে আমরা এইসব ভৌত রাশিগুলো পরিমাপ করব তখন K এর মান হবে 9 ইন্টু 10⁹ এসআই একক। প্রশ্ন হচ্ছে K এর মান তাহলে কার উপর নির্ভর হলো? K এর মান তাহলে নির্ভর করলো প্রথমত পরিপার্শ্বিক মাধ্যম, দ্বিতীয়ত কোন পদ্ধতিতে আমি এটা করছি পরিমাপ এই ভৌত রাশিগুলি সেই পদ্ধতির উপর। এখন আমরা একক আধান সম্পর্কে একটু ধারণা নেব। তো একক আধান কাকে বলছি? যদি দুটি সমমানের আধান পরস্পর থেকে একক দূরত্বে থেকে একক আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে তাহলে তার প্রত্যেকটি আধানকে আমরা বলবো একক আধান। যেমন সিজিএস পদ্ধতিতে একক আধান যদি আমরা বলি, সিজিএস পদ্ধতিতে একক আধান যেটা আছে সেটাকে ধরা হয় হচ্ছে ইএসইউ আধান, ইলেকট্রোস্ট্যাটিক্স ইউনিট, এই আধান ধরা হয়। তো 1ESU আধান বলতে আমরা কি বুঝবো? 1ESU আধান তখন হবে হচ্ছে সমমান ও প্রকৃতির দুটি আধান বা সম আধান, ধরো কিউ কিউ প্লাস কিউ প্লাস কিউ, পরস্পর থেকে একক দূরত্ব, মানে এক্ষেত্রে দূরত্বের একক সেন্টিমিটার, সিজিএস পদ্ধতিতে তাই 1 সেন্টিমিটার বলবো। তারা পরস্পরের উপর যে বিকর্ষণ বল প্রয়োগ করবে সেটাও একক পরিমাণে। আমরা সিজিএস পদ্ধতিতে বলের একক জেনেছি ডাইন, তাই বলবো 1 ডাইন বল প্রয়োগ করে। তখন এই প্রত্যেকটি আধানকে আমরা বলবো হচ্ছে কি 1ESU আধান। তাহলে 1ESU আধানের ডেফিনেশনটা আমি আবারও বলবো কি, সম আধান পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে থেকে পরস্পরের উপর যদি 1 ডাইন বল প্রয়োগ করা হয় তাহলে ওই প্রতিটি আধানকে বলা হবে সিজিএস পদ্ধতিতে একক আধান বা অড ইএসইউ আধান। এটাকে আবার স্যাট কুলম্ব ও বলা হয়। দ্বিতীয়ত এসআই পদ্ধতিতে যখন আমি আধানের কথা বলবো, এসআই পদ্ধতিতে একক আধান হলো অন কুলম্ব। তো একক আধান অন কুলম্ব বলতে আমরা সেক্ষেত্রে কি বুঝবো? আমরা তখন আর সম প্রকৃতির আধান একই বলবো কথাটা, আর দূরত্বটা 1 সেন্টিমিটার না বলে এসআই পদ্ধতিতে দূরত্বের একক 1 মিটার বলবো। আর তাদের মধ্যে বিকর্ষণ বল ডাইনের পরিবর্তে নিউটন তো বলবোই, সেই ক্ষেত্রে আবার আমাদের মনে রাখতে হবে এক্ষেত্রে কে হচ্ছে 9 × 10⁹
ফলে বলটাও সেইভাবে হবে 9 × 10⁹ নিউটন হবে। তখন এই প্রত্যেকটি আধানকে আমরা বলবো হচ্ছে 1 কুলম্ব আধান। তাহলে 1 কুলম্ব আধান যদি আমাদের ঠিক করতে হয় কিভাবে আমরা বলবো, অর্থাৎ সংজ্ঞাটা কি হবে, আমরা বলবো দুটি সমমানের আধান পরস্পর থেকে 1 মিটার দূরে অবস্থান করে 9 × 10⁹ নিউটন বিকর্ষণ বল প্রয়োগ করলে প্রত্যেকটি আধানকে বলা হবে 1 কুলম্ব আধান। অর্থাৎ আমরা দুই পদ্ধতির আধানের একক পেয়ে গেলাম। নেক্সট সেটা হচ্ছে গিয়ে এদের মধ্যে সম্পর্ক কি। সম্পর্ক হচ্ছে 1 কুলম্ব আধান ইজ ইকুয়াল টু 3 × 10⁹ ESU আধান। এই হচ্ছে দুই পদ্ধতির এককের মধ্যে সম্পর্ক। এখন আমরা এখানে কে এর মান বলেছিলাম 1 SI একক। তাহলে এই যে SI এককটা কি সেটা আমার জানা দরকার। অর্থাৎ SI পদ্ধতিতে কে এর একক কি হবে। আমরা এখানে F ইজ ইকুয়াল টু পেয়েছি K Q1 Q2/R²। এখান থেকে যদি আমরা কে এর মানটা বের করার চেষ্টা করি তাহলে বলবো K ইজ ইকুয়াল টু FR²/Q1/Q2। এখন SI পদ্ধতি যখন বলছি তখন F এর একক হবে নিউটন, R এর একক হবে মিটার, আর Q1 Q2 এদের একক হবে হচ্ছে কুলম্ব। ফলে আমরা বলতে পারি K এর একক হবে নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। এই হচ্ছে SI পদ্ধতিতে K এর একক। অর্থাৎ SI একক K এর বলতে আমরা বুঝবো 9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তাহলে এই অবধি আমাদের কুলম্ব সূত্র গেল। এবার আমরা তড়িৎ ক্ষেত্র সম্পর্কে ধারণা লাভ করব এবং সেই তড়িৎ ক্ষেত্রে বিভব কি ব্যাপারটাও আমরা আইডিয়া নেব। তো বিষয় হচ্ছে আমি যখন কোনো একটা জায়গায় একটা তড়িৎগ্রস্ত বস্তু রাখবো, তার আশপাশে যদি অন্য কোনো তড়িৎগ্রস্ত বস্তু আনি সমপ্রকৃতির হলে তাহলে তাকে কি করবে, বিকর্ষণ করবে। আর বিষম প্রকৃতির হলে তাহলে তাকে কি করবে, আকর্ষণ করবে। অর্থাৎ আমরা বলতে পারি কোনো একটা তড়িৎগ্রস্ত বস্তু কোনো এক জায়গায় রাখলে তার চতুর্দিকে তার একটা প্রভাব বজায় থাকে। ধরো এইখানে আমি একটা কিউ পরিমাণ আধান, ধনাত্মক আধান রাখলাম, এটা ও অবস্থান। এতে খানিকটা দূরে এই অবস্থানে আমি একটা কিউ, ছোট কিউ পজিটিভ আধান রাখলাম, এটা এই অবস্থান। তাহলে এই আধানটিকে কি করবে, এ বিকর্ষণ করবে। ঠিক তেমনি আবার আমি যদি এখানে একটা নেগেটিভ প্রকৃতির আধান রাখতাম তাহলে সে কি করত, আকর্ষণ করত। ফলে আমরা বলতে পারি এই যে বস্তুটি প্লাস পজিটিভ ক্যাপিটাল কি আধান কিউ আধান যুক্ত, তার চতুর্দিকে তার একটা নির্দিষ্ট ক্ষেত্র আছে যার মধ্যে তার প্রভাব বজায় আছে। সেই ক্ষেত্রটাকেই বলা হয় এই তড়িৎগ্রস্ত বস্তু তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। এখন এই ইলেকট্রিক ফিল্ডের বিস্তার কতটা, আমি ভাবছি হয়তো যে এখানে একে বিকর্ষণ করলো, খানিকটা দূরে নিলাম তারপরে বিকর্ষণ করছে না, তার মানে এই নয় যে ওখানে এর প্রভাব নেই। প্রভাব নগণ্য বলে তার প্রভাব বাহ্যিকভাবে উপলব্ধ হচ্ছে না, কিন্তু এর প্রভাব বিজ্ঞানীরা যেটা বলছেন যে প্রভাব অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত। ফলে আমরা বলতে পারি একটা তড়িৎগ্রস্ত বস্তুর প্রভাবের যে সীমানা সেটা 0 থেকে শুরু করে একদম ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ অসীম পর্যন্ত। এখন এই পজিটিভ আধানটাকে যদি আমার তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে এস্টাবলিশ করতে হয় তাহলে কিছু কাজ করতে হয়। এই কাজের উপর ভিত্তি করে তড়িৎ ক্ষেত্রের বিভব নির্ধারণ করা হয়েছে। সেখানে কি বলা হয়েছে, বলা হয়েছে অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে স্থাপন করতে যে পরিমাণ কার্য করতে হয় সেই পরিমাণ কার্যই হচ্ছে ওই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর বিভব। ধরো এই কিউ আধানটাকে আমি এই বিন্দুতে অসীম দূরত্ব থেকে আনতে
ডব্লিউ পরিমাণ কার্য করলাম। তাহলে আমরা কি বলতে পারি? ঐকিক নিয়ম অনুসারে বলতে পারি কিউ পরিমাণ আধান আনতে কাজ হলো ডব্লিউ, তাহলে একক পরিমাণ আধান আনতে কাজ হবে কি? ডব্লিউ বাই কিউ। অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলবো বিভব ভি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। এখন বিভব তার একক সিজিএস এবং এসআই পদ্ধতিতে কি হবে? যদি আমরা বলি সিজিএস পদ্ধতির কথা, তাহলে সিজিএস পদ্ধতিতে আমরা ডব্লিউ জানি আর একক, আর কিউ এর একক হচ্ছে ইএসইউ একক, ইএসইউ আধান বা স্ট্যাট কুলম্ব। ফলে যখন একক আধানের কথা বলবো তখন আমরা ডব্লিউটাকে অন আর্ক বলবো আর কিউটাকে অন ইএসইউ বলবো, এবং সেই ক্ষেত্রে ভি কে বলা হয় ওই ইএসইউ বলা হয় কিন্তু বিভব বলা হবে, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু অন ইএসইউ বিভব। তাহলে আমরা বলতে পারি সিজিএস পদ্ধতিতে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব পরিমাপের একক হচ্ছে অন ইএসইউ বিভব, এবং তাকে কি বলা হবে, কিভাবে তার সংজ্ঞা দেওয়া হবে? বলা হবে অসীম দূরত্ব থেকে অন ইএসইউ আধান তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপন করতে যদি এক আর্ক কার্য করতে হয় তাহলে ওই বিন্দুর বিভব হবে অন ইএসইউ। ঠিক তেমনি এসআই পদ্ধতিতে আমরা জানি কি ডব্লিউ, সেক্ষেত্রে আমরা বলবো অন জুল, কারণ কার্যের একক জুল, আর কিউ একক হচ্ছে কুলম্ব, তাই অন কুলম্ব ধরবো, এবং সেই ক্ষেত্রে বিভব ভি ইজ ইকুয়াল টু বিজ্ঞানী ভোল্টার নাম অনুসারে অন ভোল্ট ঠিক করা হয়েছে। তাই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব অন ভোল্ট এই কথাটা যদি আমাদের বলা হয় তাহলে আমরা সেক্ষেত্রে কি বলবো? আমরা বলবো অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে এক কুলম্ব আধান আনতে যদি এক জুল কার্য করতে হয় তাহলে ওই বিন্দুর বিভব হবে 1 ভোল্ট। এখন বিভব পার্থক্য সম্পর্কে আমাদের একটু ধারণা লাভ করি। ধরো ওই তড়িৎ ক্ষেত্রে কিউ প্লাস এই বস্তুর তড়িৎ ক্ষেত্রের কাছে একটা বিন্দু রয়েছে, সেটা এস বিন্দু, আর দূরে একটা বিন্দু রয়েছে সেটা আর বিন্দু, এবং এই এস বিন্দু সেখানে বিভব হচ্ছে ভিআর, আর এস বিন্দু সেখানে বিভব হচ্ছে ভিএস। তাহলে এইখান থেকে এইখানে একক আধান আনতে যে কার্য হবে সেটা কি হবে? ভিএস মাইনাস ভিআর। এই দুইয়ের মধ্যে বিভব পার্থক্য, অর্থাৎ ভিআরএস ইজ ইকুয়াল টু ভিএস মাইনাস ভিআর। অর্থাৎ আমরা যদি বলি কিউ আধান আনতে এইখানে ডব্লিউ পরিমাণ কার্য করতে হয়েছে, তাহলে আমরা বলতে পারি বিভব পার্থক্য ইজ ইকুয়াল টু কিউ ডব্লিউ বাই কিউ, অর্থাৎ বিভবের অনুরূপ রাশি। এবং সেক্ষেত্রেও এদের পরিমাপের রাশিগুলো যথাক্রমে বিভব পার্থক্য পরিমাপের এসআই একক, সিজিএস একক হবে অন ইএসইউ বিভব, আর এসআই একক হবে অন ভোল্ট। তাহলে এইবার আসা যাক এই দুই এককের মধ্যে সম্পর্ক কি। এই দুই এককের মধ্যে সম্পর্ক যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অন ইএসইউ বিভব ইজ ইকুয়াল টু 300 ভোল্ট। এই হচ্ছে দুই এককের মধ্যে সম্পর্ক। আজকে আমাদের এই পর্যন্ত। সঙ্গে প্রশ্ন পাঠানো হলো পিডিএফ ফাইল করে, তোমরা সেগুলি ভালো করে পড়ে প্রথমত যেগুলো বই পড়ে বলার কথা বলা হয়েছে বলার চেষ্টা করবে, দ্বিতীয়ত যেগুলি খাতায় প্রশ্ন উত্তর রেডি করার কথা বলা হয়েছে সেগুলি রেডি করে রাখবে। তাহলে তোমরা ভৌত বিজ্ঞানের ব্যাপারে অন্তত প্রবাহিতটা তোমাদের আর কোনো সমস্যা থাকবে না বলেই আমি মনে করি।